যা বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে বাস করে, কখনো কখনো তারা জানান দেয় যে তাদের অস্তিত্ব আজও বর্তমান, আর তাদেরই অস্তিত্বের ঘটনা নিয়ে হাজির। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। শ্মশান, এই শব্দটাকে ঘিরে মানুষের মনে যেমন ভয় আছে, তেমনি কৌতূহলেরও শেষ নেই। কৌতূহলটা এই কারণে, সেইখানে ভূত থাকে কি থাকে না। আজ তোমাদের জন্য কলকাতার এক অন্যতম শ্মশান, কালীঘাট শ্মশানকে ঘিরে একটি সত্যি ভৌতিক ঘটনা। তাই আর সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের ৬৭ নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন রানা ভট্টাচার্য। হে রাজদা, কেমন আছো? আমাদের গোটা প্রেতজনি পরিবারের জন্য রইল নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ঘটনাটা আমার বাবার কাছে থেকে শোনা। বাবা ঠিক যেমন বলেছিল ঠিক তেমন বলছি। দিনটা আমার বেশ মনে আছে। হঠাৎ জেঠুর পাড়া থেকে খবর আসে যে জেঠু হার্ট ফেল করে মারা গেছেন। এমনিতে জেঠু বিয়ে করেননি, প্রথম থেকে একা থাকতে পছন্দ করতেন। অনেকবার বাড়ি থেকেও বলার পর সে আর বিয়ে করতে চাননি। তাই টলিগঞ্জে আমাদের আদি বাড়িতেই উনি একাই থাকেন। আর ছেলেপুলে না থাকার কারণেই উনি আমাকেই ছেলে হিসেবে খুবই ভালোবাসতেন, প্রায় আসতেন আমাদের বাড়িতে। তার এই হঠাৎ মৃত্যুতে আমি যেন একটু অবাকই হই, কারণ বয়স তার আহামরি কিছু বেশি ছিল না, মাত্র ৬২ বছর বয়স। এই বয়সে জেঠু যে হঠাৎ করে মারা যাবে তা সত্যিই কেউ ভাবতে পারিনি আমরা। পাড়ার লোকের কাছে খবর পেতেই যথাসম্ভব তাড়াহুড়ো করেই আমরা বেরিয়ে পড়ি টলিগঞ্জের উদ্দেশ্যে। গিয়ে যতদূর শুনলাম, আগের দিন রাতেই ঘরের মধ্যেই হার্ট ফেল করে ঘুমন্ত অবস্থাতেই মারা গেছেন জেঠু। এরপর আরও আত্মীয় স্বজন আসার পর যথাসম্ভব নিয়ম মেনেই জেঠুর নিথর দেহ নিয়ে আমরা রওনা হই কালীঘাট শ্মশানের উদ্দেশ্যে। বাড়ির বড়রা সবাই ঠিক করেন জেঠু আমাকেই ছেলে বলে ভালোবাসতেন, তাই জেঠুর মুখ আগ্নেয় আমিই করব। খুব মনে আছে, সেই দিন জেঠুর পাড়ার প্রত্যেকটা লোক জেঠুর এই শেষ যাত্রায় গেছিলেন। আমার জন্মের পর এই প্রথমবার আমি শ্মশানে এলাম। সত্যি মৃত্যু যে কি জিনিস, হয়তো এই প্রথমবার এত সামনে থেকে আমি দেখলাম। যখন আমাদের থেকে একটু দূরে একটি দেহ পোড়ানো হচ্ছিল, ওইদিকে তাকানো মাত্রই আমার বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। ওই চিতায় পোড়ানো মৃতদেহটির মাথার মধ্যে ডোম একটা মস্ত বড় বাঁশ দিয়ে ভীষণ জোরে জোরে আঘাত করছিল। ওটা দেখেই খানিক ভয় আমি যেন একটু কেঁপে উঠলাম। আমার বাবা বোধহয় সেটা বুঝতে পেরেছিলেন, তাই ওই দিকে দ্বিতীয়বার তাকাতে বারণ করলেন। জেঠুর মুখাগ্নি করার পর আমরা অপেক্ষা করছিলাম। প্রায় ৩ ঘন্টা পেরিয়ে যাবার পর ডোমে এসে খবর দেয় যে মৃতদেহ সম্পূর্ণ দাহ হয়ে গিয়েছে, এবার ওই ছাই নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে হবে। তা আমার বাবা উঠে যায় এবং কিছুক্ষণ পর একটি ঘটি নিয়ে আসে আমার কাছে। ঘটিটা নিয়ে আমি হাঁটতে শুরু করি কালীঘাট গঙ্গার দিকে। সাথে বড়রা সবাই ছিল। গঙ্গার ঘাটে পৌঁছতেই আমার বাবা ঠিক যেমন যেমন আমাকে বলল, আমিও ঠিক তেমন তেমন করতে শুরু করলাম। ঘটিতে থাকা ছাই গঙ্গার মাটিতে পুঁতে একবার ডুব দিয়ে উঠে আসতে বলল আমার বাবা। এরপর বাবা বলল যে আমি যেন পিছনে ফিরে আর না তাকাই।
কথাটায় আমি একটু অবাক হয়েছিলাম, কারণ এই কথাটা বলার কোনো উদ্দেশ্য আমি বুঝতে পারছিলাম না। তবুও আর বেশি সময় নষ্ট না করে ছাইটা গঙ্গার মাটিতে পুঁতে একটি ডুব দিয়ে সিঁড়িতে উঠছি, হঠাৎ কেউ যেন আমার ঠিক পেছন দিক দিয়ে আমার নাম ধরে ডাক দিল। তপন, এই তপন। আমি চমকে উঠে পেছনের দিকে তাকাই। না, পেছনে শুধুমাত্র আমার কিছু কিছু আত্মীয় ছাড়া আর তো কেউ নেই। আর যে গলায় আমি ডাক শুনলাম সেটা আর যাই হোক আমার ওই আত্মীয়গুলোর মধ্যে কারোর ছিল না। আমি একটু ভয় পেয়েই বাবাকে কথাটা বললাম, বাবা, পিছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকলো। বাবা একটু অবাক হয়েই বলল, মানে কে ডাকলো? বুঝতে পারলাম না, কিন্তু আমি স্পষ্ট শুনলাম গো, আমার নাম ধরে কেউ একজন ডাকলো। এই কথাটা বাবা একটু শক্তভাবেই বলল। ওসব দিকে মন দিস না, আর পেছনের দিকে তাকাসনি তো? আমি বলতে গেলে বাবার বকা খাবার ভয়েই বলি, না না, তুমি দেখতে বারণ করেছিলে না, তাই আমি তাকাইনি। তবে আমার মনটা কোথাও না কোথাও যেন ভীষণ ডাকছিল। ওই ডাকটা শোনার পর থেকেই কেমন যেন মনে হচ্ছিল যে কেউ যেন আমার পিছন করছে। অনেকেই অবশ্য বলেছিল যে মুখ আগ্নি করার পর এমন অনেক কিছু কিছু অনুভব করা যায়, তবু ভয় তো লাগেই, তাই না? আর তার ওপর পিছনে ঘুরে দেখাও বারণ ছিল। আমি পিছনেও একবার ঘুরে দেখে ফেলেছিলাম। সেই নিয়ে আরো ভয় করতে শুরু করলো আমার। এর ঠিক 2 দিন পর ভীষণ অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। রাতে আমি আমার ঘরে মাটিতে বিছানা করে ঘুমাচ্ছিলাম। মাটিতে ঘুমানোর কারণ, কেউ মারা গেলে শুনেছি মুখ আগ্নি করার পর বিছানায় শুতে নেই। সে যাই হোক, তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। হঠাৎ কি কারণে ঠিক জানি না, আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখি ঘরের যে নাইট বাল্বটা জ্বলছিল সেটাও বন্ধ। বুঝলাম হয়তো কারেন্ট চলে গেছে। মশারি থেকে বেরিয়ে একটু বাইরের দিকে বের হলাম। দেখি সারা পাড়া অন্ধকারের এক কালো চাদরে যেন ঢাকা পড়ে গেছে। বাবা মার ঘরে উঁকি মারলাম, দেখি তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাবা মার ঘরে উঁকি মারলাম, দেখি তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাদেরকে আর বিরক্ত করলাম না। একটু জল খেয়ে আবার চলে গেলাম আমার ঘরের দিকে। তবে দরজাটা সবে খুলেছি, হঠাৎ আমার চোখে পড়ে আমার ঠিক ঠিক খাটের উপর কেউ বসে ভীষণ উচ্চ স্বরে কাঁদছে। খুব ভারী গলায় কাঁদছে। আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। ভয়ে আমার পা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। একটু কাঁপা কাঁপা কণ্ঠেই আমি বলি, কে কে ওখানে, কে? এর উত্তরে কিছুই আসে না। সে যেন আরো জোরে কাঁদতে শুরু করলো। কান্নার শব্দটা শুনে মোটেই আমার সাধারণ মনে হচ্ছিল না। ভাবলাম একবার চাই, গিয়ে দেখি ওটাকে। কিন্তু তখনই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে মনে করিয়ে দিল যে না, ও আর যেই হোক মানুষ নয়। এইবারে ভয়ে চিৎকার করে বাবাকে ডাক দিলাম, বাবা, ও বাবা। এত জোরে ডাক শোনার পরও তাদের ঘুম ভাঙল না। তারা যেন চির নিদ্রায় ঘুমিয়ে আছে। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগোতে থাকে সেই অন্ধকার অবয়বের দিকে।
মাঝে মাঝে আমার হৃৎপিণ্ডে যেন কেউ হাতুড়ির বাড়ি মারছে। এই বুঝে কিছুক্ষণ পর ফেটে যাবে সেটা। কিছুটা সামনে এগোতেই সেই অবয়বের কান্না হঠাৎ থেমে গেল এবং তার ঘাড় ঘুরিয়ে যখন আমার দিকে তাকায়, সেই ভয়ানক দৃশ্যের কথা হয়তো হয়তো বিবরণে সম্ভব নয়। তার মুখ কোনো ঝলসে যাওয়া মানুষের মুখের মতন, ঝলসে যাওয়া মাংসপিণ্ড আর হাড় ছাড়া সেই অবয়বের মুখে আর কিছুই বর্তমান ছিল না। ভয়ে আঁতকে উঠে পেছনে সরে আসি আমি। হাত লেগে আমার ঘরের টেবিল থেকে হয়তো কিছু একটা পড়ে যায়। হয়তো ওই আওয়াজেই আমার ঘরে ছুটে আসে আমার মা বাবা। দেখে আমি মাটিতে করা বিছানার উপর হুমড়ি পড়ে আছি, প্রচন্ড জোরে জোরে কাঁপছি আর প্রাণে চিৎকার করছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাবা মা এসে আমাকে একটু শান্ত করে, তারপর তাদেরকে সব ঘটনা আমি খুলে বলি। তবে তারা এইসব কিচ্ছু বিশ্বাস করেনি আর তারা কিছু দেখেও নি। বলেছিল হয়তো আমার সমস্তটা মনের ভুল। তবে সেই রাতে আমার সঙ্গে কি ঘটেছিল তার সবচাইতে বড় প্রমাণ ছিলাম আমি, আর তার থেকেও বড় প্রমাণ ছিল আমার ঘরের বিছানা। সেই অবয়বটা আমার বিছানার যেইখানে বসেছিল সেই জায়গাটুকুনি সম্পূর্ণ এলোমেলো হয়েছিল, কিন্তু ঘুমানোর আগেই আমার বিছানা আমি সম্পূর্ণ গুছিয়ে পরিষ্কার করে ঘুমোতে গিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। পরে সকাল হতে এটাও লক্ষ্য করি সেই অবয়বটা ঠিক বিছানার যেই জায়গাতে বসেছিল ওই জায়গাটার চাদর খানিক পুড়ে গেছে। যাই হোক, আমি জানি ওই দিন আমার সঙ্গে যা ঘটেছিল, আর যাই হোক, কোনো দুঃস্বপ্ন ছিল না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ রানা আজকের এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্মশান এমন একটি জায়গা, অনেকে বিশ্বাস করেন যে সেখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে, আবার অনেকে এটাও বলেন যে সেখানে তো মানুষ মাটিতে মিলিয়ে যাচ্ছে, এত পবিত্র জায়গা, সেখানে কোনোদিন ওরকম আত্মা বা প্রেত থাকতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্মশান খুবই পবিত্র জায়গা। আমি যখনই যাই তখনই আমি সেইখান থেকে শান্তি ছাড়া আর কিছুই অনুভব করতে পারি না। সে যাই হোক, সবারই একটা ব্যক্তিগত ওপিনিয়ন আছে। তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। ঘটনা পাঠে আমি রাজ। আজকের ঘটনা এতটাই। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।